পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা সাংঘর্ষিক কিনা, তার মানে উনি কি দায়িত্ব ছেড়ে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? মানে এটা একটা ফুল টাইম জবই হতে পারে কিনা? আর যেহেতু তিনি নির্বাচনের আগে আশ্বাস বা এটা তার প্রচারণার অংশ ছিল উনি ফুল টাইমার হবেন, ফলে সেই কারণেই ওনার আগামীতে স্ট্যাটাস কি হতে পারে বলে আপনার ফোরকাস্ট বা পূর্বাভাস? আমি মোশাররফ ভাই আর আইয়ুব ভাইয়ের কথা শুনছিলাম। আমার মনে হয় এখান থেকে একটু শুরু করি। আমার মনে হয় দুইজনেরই পয়েন্ট আছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মাত্র 100 দিন হয়েছে একটা সরকার, এবং সরকারটা এমন একটা অবস্থায় এসছে যে এটা খুব করুণ একটা বিশ্ব পরিস্থিতি। মানে ইরান এবং ইরানের ক্ষেত্রেও যদি আমাকে বলা হয়, বাংলাদেশের কোনো বড় মেজর পলিটিক্যাল পার্টি বড় রকমের কোনো স্টেটমেন্ট দেয়নি, তাই না? আপনি খেয়াল করে দেখেন ইরানের পক্ষে দেয়নি। সুতরাং এখানেও আমাদের মনে হয় যে সবাই প্র্যাকটিক্যাল, কিন্তু দোষারোপের ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই। কিন্তু আমি যদি একটা একটা করে ধরি, দেখবেন যে বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে এইখানে। আমাদের যেটা মনে হয়, মানে যেহেতু মোশাররফ ভাইও আছেন, আইইউপি ভাইও আছেন, একটা কথা আমি গত 5 বছর ধরে সমানে বলে আসছি, ন্যাশনাল কনসেনসাস অন ফরেন পলিসি খুব জরুরি। ভারতের ক্ষেত্রে দেখেন, বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, তাদের সকল পলিটিক্যাল পার্টির পজিশন এক। অভিন্ন। পাকিস্তান নিয়েও এক, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েও এক, মস্কো নিয়েও, মস্কো থেকে তেল কিনবে মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে যে বাকি সব পলিটিক্যাল পার্টি এক। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আমি সবসময় ব্যর্থ হয়ে দেখি, যে কারণে আমাদের বড় বড় অ্যাচিভমেন্টগুলিও বারবার ফেইলিয়ার হয়ে যায়। তো সেইখান থেকে আমি যদি শুরু করি, যে মানে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি যদি পার্লামেন্টে একটা পজিশন থাকতো, যেটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যাচ্ছেন, আমরা তাকে সর্বোচ্চ সহায়তা করব যাতে তিনি ফুল টাইম কাজটা করতে পারেন, এবং ফুল টাইম করে তিনি যাতে জাতিসংঘের মতো আরও কোনো বড় পদবিতে যান, যেটা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মহলে কাজ করবে। কারণ বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী করার মতো লোকের অভাব নাই, দুঃখিত, মানে আমি কথাটা একটু অন্যরকম শোনারও নাই, কিন্তু সেই জায়গাতে কোনো পলিটিক্যাল কনসেনসাস কিন্তু নাই। এখন তিনি যদি তিনি যদি বিএনপিতে নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রী করার মতো লোকের অভাব আছে নিশ্চিতভাবে, তাহলে মানে বাইরে থেকে একজনকে কেন পররাষ্ট্রমন্ত্রী করতে হলো? একটা বড় পলিটিক্যাল পার্টিতে ব্যক্তিত্ব থাকবেন না, সেটা তো ভাবার কোনো কারণ নেই। কারণ বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, দুটো পলিটিক্যাল পার্টি বড় পলিটিক্যাল পার্টি, এবং সেইগুলিতে যথেষ্ট কোয়ালিফাইড মানুষ আছে বলেই তারা বড় পলিটিক্যাল পার্টি, নাহলে তো আপনি ছোট ছোট পকেট পলিটিক্যাল পার্টি হতেন। সুতরাং সেই জায়গাতে আমি ব্যক্তির অভাব নিয়ে কোনো চিন্তিতই না। মুশকিলটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন সাংঘর্ষিক কিনা, যদি আমি দাপ্তরিকভাবে চিন্তা করি সাংঘর্ষিক না, অর্থাৎ হুমায়ুন রশিদ চৌধুরীর এক্সাম্পলটাই দেওয়া হচ্ছে। কিন্তু মুশকিলটা যেটা আমরা ধারণ করতে চাই না, সেটা হলো হুমায়ুন রশিদ চৌধুরীর সময়টা ছিল কোল্ড ওয়ার, বাইপোলার, এবং বাংলাদেশের একটা ক্লিয়ার পজিশন ছিল, সেই পজিশনটা ছিল ওয়েস্টার্ন ব্লকে, অর্থাৎ ক্যাপিটালিস্ট ব্লকে। সেটা যে কারণে এরশাদ সাহেবের সময় তিনি যখন হন, খুব স্বাভাবিকভাবেই তার যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা যে বিষয়গুলি ছিল, সেগুলির সাথে তাদের একটা অ্যালাইনমেন্ট ছিল। এখন হয়ে গেছে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, আপনি একদিকে রাশিয়া আছে, একদিকে চীন আছে, এদিকে ভারত আছে, ওইদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, আইয়ুবী ভাই আরটি এর কথা তুললেন, মোশাররফ ভাই ভারতের কথা তুললেন। প্রতিটা জায়গায় কিন্তু এখন জটিল সিচুয়েশন। অর্থাৎ আপনি ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক জটিল বিষয় রয়ে গেছে, পানির মতো জটিল বিষয় রয়ে গেছে, আপনার বর্ডারের মতো। রোহিঙ্গা বিষয়টা বাংলাদেশকে অনেকটা লম্বা সময় ভোগাবে, এবং এই ভোগান্তি আছে। চিটাগং হিল ট্র্যাক্স আছে, বে অফ বেঙ্গল আছে, মানে ইস্যুর অভাব নাই। সুতরাং এত জটিল সিচুয়েশন হুমায়ুন রশিদ সময় ছিল না, এবং হুমায়ুন রশিদ চৌধুরীর সময়, এবং তিনি একজন ঝানু পলিটিশিয়ান প্লাস ডিপ্লোম্যাট ছিলেন, এটাও আপনাকে মনে রাখতে হবে যে উনি একটা ক্যারিয়ার ডিপ্লোমেসির মধ্যে ছিলেন। অর্থাৎ তিনি জানতেন কোন জায়গাতে কোন জায়গায়, এবং তিনি ব্যক্তিগত অ্যাপয়েন্টি ছিলেন না, এবং তিনি একটা মানে বাংলাদেশের একটা বড় ডিপ্লোম্যাট হিসেবেই সারা বিশ্বে পররাষ্ট্র সচিব ছিলেন। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে সাংঘর্ষিকটা কোন জায়গাতে হচ্ছে, প্রায়োগিক ক্ষেত্রে, অর্থাৎ প্রায়োগিক ক্ষেত্রে যখন আপনি, অর্থাৎ এখন পররাষ্ট্র উপদেষ্টা আছেন, নিঃসন্দেহে কোয়ালিফাইড ব্যক্তিত্ব, কিন্তু মুশকিল হচ্ছে যে তিনি তো উপদেষ্টা, অর্থাৎ সাইনিং অথরিটির ক্ষেত্রে যথেষ্ট লিমিটেশনের একটা জায়গা আছে।
স্টেট মিনিস্টার আছেন, স্টেট মিনিস্টারও নতুন এবং স্টেট মিনিস্টার যথেষ্ট কেপেবল। এগেইন স্টেট মিনিস্টার, তার মানে উপরে একটা পজিশন এখানে খালি আছে। সেই সাথে আপনার পররাষ্ট্র সচিবের দায়িত্ব আছে। এবং বাংলাদেশের এই মুহূর্তে যে বিষয়গুলি আছে, যেমন আমি একটা উদাহরণ দিই, রোহিঙ্গা বিষয়টা শুধুমাত্র পররাষ্ট্র বিষয় না, সেটা সামরিক বাহিনী জড়িত আছে, এটার মধ্যে হোম মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি দুর্যোগ। আছে, বিচিত্র। সুতরাং সেই জায়গাতে কোঅর্ডিনেশনের মতো যোগ্য অনেকগুলি আছে। এই জায়গাতে আমি মনে করি যে এই ধরনের যদি ছুটিতে যান, সেটা সরকারের নিশ্চিতভাবেই চিন্তা ভাবনা, কিন্তু আমি মনে করি যে 1 বছর পরে এই যে ঘাটতি, 1 বছরের মধ্যে 1 বছর কিন্তু বিশাল সময় মোশাররফ ভাই। সো এই সময়ের ঘাটতিটাও তো আমাকে পূরণ করতে হবে। একটা শব্দ আছে পলিটিক্সে, ফরেন পলিসিতে, এটা আমরা অনুধাবন কবে করব এটা আমি জানি না। সেটা হলো যে কন্টিনিউইটি, যে কোনো বিষয়ের একটা কন্টিনিউইটি থাকে। ভারতের পররাষ্ট্রনীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, বা আপনি যে কোনো দেশের পররাষ্ট্রনীতি দেখেন, ফান্ডামেন্টাল কন্টিনিউইটি থাকে। মানে ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছেন না যে তেল, ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছেন না যে ইসরায়েল, অস্বীকার করছেন না যে মিডল ইস্ট তার জন্য প্রয়োজন। অর্থাৎ এইগুলি আজকে থেকে না, তো এটা তো সেই মানে 40-এর দশক থেকে চলে আসছে। কন্টিনিউইটির প্রয়োগের ক্ষেত্রে ডিফারেন্স, বাট কন্টিনিউইটি এটা রয়ে গেছে। এখন বাংলাদেশের এই কন্টিনিউইটির ক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাতে মানে ছুটি যদি মনে করেন সরকার যথার্থ, হয়তো এটা সরকারের দায়িত্ব, কিন্তু আমি মনে করি যে কন্টিনিউইটির জন্য আমার মনে হয় যে এই আগামী 1 বছর 2 বছর বাংলাদেশে তেল বিশাল বড় ক্রিটিক্যাল price, একটা পর্যায়ে যাবে। ট্রানজিশন, সাপ্লাই চেইন, চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের গতি প্রকৃতি কোন দিকে যাবে। সুতরাং প্রতিটা বিষয়ের জন্য আমি মনে করি যে এই ধরনের অ্যাডহক সলিউশন মোটেও কাম্য না। অতীতে আমরা দেখেছি এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবসময় একটা দুর্বল প্রতিষ্ঠানে পরিণত করে রাখা হয়, অথচ এটার মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কাজে লাগানোর মতো আমার মনে হয়। যে কারণে আপনার প্রথমেই কিন্তু আমি একটা কথা বলে নিয়েছিলাম যে উনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, ডিপ্লোম্যাটরা এটাকে কতটুকু কাজে লাগাবে, এটা কিন্তু ডিটারমাইন করবে আমাদের সফলতা বা ব্যর্থতা। জি।